আসসালামু আলাইকুম। শুরু করছি প্রিয় বেগম পর্ব ১। লেখিকা পিমা ফারনাজ চৌধুরী। সতর্কতার সহিত বলে রাখা ভালো, এটি প্রিয় বেগম বই। লেখিকা অনলাইনে যে কপিটা দিয়েছিল সেটি আর এটির মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। বেগম সুলতানা, আজ আপনার শিকল মুক্তির ফরমান জারি হলো। ৪ দিন পর আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুর্গের পূর্বে গোপন কক্ষে আপনার জন্য রাখা আছে মূল্যবান উপহার। সম্রাট আলজাসুর পাঠিয়েছেন, উপহারটি গ্রহণ করুন। এই কথাগুলো বলে নির্লিপ্ত ভঙ্গিতে প্রস্থান নেয় আলজাসুর বাহিনীর কালো পোশাকধারী সৈন্য। এই নারী যোদ্ধাকে দুহাতে শিকল দিয়ে টেনে বেঁধে রাখা হয়েছিল নিষ্ঠুর বন্দী অবস্থায়। আর আজ সেই বন্দিত্বের শেষ জারিকৃত শিকল মুক্তি, অর্থাৎ মৃত্যুর আগে মাত্র ৪ দিনের মুক্তি। আর সেই মূল্যবান উপহার অপেক্ষা করছে দুর্গের অন্ধকার গোপন কোণে। কি ভয়াবহ সেই উপহার সেটা সুলতানা ভালোই জানে। সে নীরবে পা বাড়ায় সেই অজানা কক্ষের উদ্দেশ্যে। তার চলাচ্ছন্দে পোশাকের ভারী প্রান্তটি মাটি ছুঁয়ে টেনে নিচ্ছে ধূলিকণা। তার উকি দেওয়া নির্বাক, স্থির ক্লান্তিতে ঘোলাটে হওয়া দুটি চোখ। শিকলবন্দি থাকায় হাতের দুটোতে লোহার শিকলের দাগ পড়ে গিয়েছে, রক্ত জমাট বেঁধেছে কবজির কাছে। সে গোপনে কক্ষের সামনে যাওয়া মাত্রই কালো পোশাকে মোড়ানো সৈন্যরা নিঃশব্দে একজোড়া প্রকাণ্ড লোহার দরজা খুলে দেয়। দরজার গায়ে মরিচিকা। দরজা খোলা পেয়ে সে ধীরে ধীরে পা বাড়ায় অজানা প্রতীক্ষিত কক্ষটির ভেতরে। কক্ষটি বাতাস ঠান্ডা, কোথাও কোনো শব্দ নেই। তার চোখ থেমে যায় একটি পাথরের বেদির উপর। সেখানে রাখা আছে উপহারটি। গাঢ় কালো চাদরে মোড়ানো, চারদিকে জ্বলছে কয়েকটি দীপ্তিশীল প্রদীপ। সে আর এক কদম এগিয়ে যায়। থরথর করে কাঁপা হাতে সে কালো চাদরটা সরিয়ে দেয়। মুহূর্তে তার চোখে পড়ে এক বীর পুরুষের রক্তমাখা যুদ্ধ পোশাক, ভাঙাচোরা বর্ম, ছেঁড়া পোশাক, আর তার বাম পাশে পড়ে থাকা একখানা রক্তস্নাতক তলোয়ার। সে সরে যায় এক ঝটকায়, পিঠ ঠেলে দেয় দেওয়ালে। গলার কাছে কান্নারা দলা পাকিয়ে জমে থাকে। শব্দ হয়ে বেরোতে পারে না, কিন্তু চোখে কোনো নিয়ন্ত্রণ মানে না। টপ টপ করে ঝরে পড়ে জল। সে হঠাৎই ভেঙে পড়ে মাটিতে, হাঁটু কেটে বসে পড়ে নিঃশব্দে। মাথা নিচু করে স্থির তাকিয়ে থাকে রক্তমাখা পোশাকের দিকে। কত রক্ত, কত ব্যথা! ইয়া মাবুদ! এই বীর পুরুষটাই তার একসময় কাল চিরশত্রু থেকে হয়ে ওঠে প্রিয় স্বামী। কখন যে দুজনের মধ্যকার শত্রুতা গলে ভালোবাসায় রূপ নিয়েছিল, কখন যে প্রতিদ্বন্দ্বিতার কাকরপথ মারিয়ে তারা পৌঁছে গিয়েছিল মোহব্বতের নরম মেঘের আকাশে, তারা নিজেরাও বুঝে নিতে উঠতে পারেনি। কম্পিত হাতে সে পোশাকখানা তুলে নেয়, ধীরে ধীরে বুকের সঙ্গে চেপে ধরে। নাক মুখ ডুবিয়ে টেনে নেয় প্রলম্বিত শ্বাস। রক্তের গন্ধ কি কখনো কারো প্রিয় হয়? সেই রক্তে মাখা কাপড়ে ভেদ করে ভেতরে আসে সেই অচেনা আদরের সুবাস, সেই ঘ্রাণ যা তার গলার কাছে খেলা করত গভীর নিঃশ্বাসে। হঠাৎ কিছু একটা ভেঙে পড়ে ভিতরে। সে রক্তমাখা পোশাকটা বুকের সঙ্গে আরো জোরে চেপে ধরে। এবার আর নিজেকে আটকে রাখতে পারে না। চোখ দিয়ে নেমে আসে সব বাঁধ ভাঙা কান্না। তার ফোঁপানির শব্দে গোটা দুর্গের গোপন কক্ষটা থরথরিয়ে কেঁপে ওঠে। সে রক্তমাখা পোশাকটা গায়ে নাকে ডুবিয়ে রাখে। কত প্রিয় এই ঘ্রাণ, কত চেনা, কত আপন। যুদ্ধ পোশাকটি আরো ভিজতে থাকে তার চোখের জলে। হঠাৎ সে তাকায় রক্তমাখা তলোয়ারটির দিকে। এই তলোয়ারটি বীরত্বের আর সৌন্দর্যের অতুলনীয় রূপনগরের সবচেয়ে ক্ষমতাধর পুরুষটি তুলে দিয়েছিল তার হাতে। মনে পড়ে যায় সেই কঠিন সময়গুলোর কথা। চারপাশে যখন ঘুটঘুটে অন্ধকার, ছলনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্রের ফাঁদ, ঠিক তখনই এবং সেই সময়ে তার জীবনে আলোয় জ্বলতে এসেছে সেই পুরুষ। হাত ভর্তি মশাল, চোখ ভরা সত্য নিয়ে। কোনো কৌশল নয়, কোনো মঞ্চ তো অভিনয় নয়, ভীষণ সহজ মুক্তঝরা হাসি, যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। শত্রুপক্ষের প্রতিনিধি হয়েও সে ঘৃণা করতে পারেনি মানুষটিকে। চেয়েছিল কিন্তু পারেনি। তার সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ, সমস্ত অহংকার লুটিয়ে পড়েছিল সেই পুরুষের পায়ের কাছে। আজও ভাবলে অবাক লাগে যে না তিনি কোনোদিন প্রেম কাব্য বলেছিলেন, না কোনো অলৌকিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবুও কিভাবে
একটা মানুষ তার মনের ওপর একচ্ছত্র অধিকার বিস্তার করে বসলো কে জানে। মনে পড়ে সেই রাতগুলোর কথা, জঙ্গলে পরিত্যক্ত বাড়িতে তাঁবুর ভেতরে সেই প্রথম আলিঙ্গন, মেষপালকদের গ্রামের কাছারে ঘরে ফুলের বিছানার উপর গা ডুবিয়ে শুয়ে থাকা, সারা রাত বুকের সাথে জড়িয়ে ধরে রাখা সেই দুই হাত, আর অস্ত্র প্রশিক্ষণের ছলনায় দুজনের তলোয়ার যুদ্ধে নেমে পড়া সেই রাতটা। তলোয়ারের ঘর্ষণে চারপাশে আগুনের ফুলকি ছুটছিল। যুদ্ধ শেষে ক্লান্ত ছিল শরীর, কিন্তু মন তখনও বেপরোয়া হওয়ার মতো অবাধ্য, উন্মুক্ত। সেই প্রথম এত কাছাকাছি আসা, সেই প্রথম অনুভব যে শক্ত হাতটি যুদ্ধের কৌশল অভ্যস্ত, যে হাতে তলোয়ার কাঁপে, লাগাম বশ হয়, তীর সোজা লক্ষ্যভেদ করে, সেই হাতে ঝোড়ে রাতে কোমল হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল কি এক আদর মাখা আবদার নিয়ে। বাইরে তখন প্রকৃতির উন্মত্ত তাণ্ডব। জানালার পাশে দাঁড়িয়ে সে তাকিয়েছিল বিদ্যুৎ ঝলকানো আকাশের দিকে। ঠিক তখনই শত্রুর মনে ভীতি জাগানো কয়েক মন ওজন কণ্ঠস্বর ডেকে উঠেছিল এই বলে, সুলতানা, এবার কাছে আসা হোক। প্রাণ নিতে গিয়ে মন ছিনিয়ে নেওয়ার শাস্তি হিসেবে সেই বাড়িয়ে দেওয়া হাতটার উপর নিজের হাত রেখে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল কি? সে অনেক কিছু ভুলে গেছে, কিন্তু ওই একটা রাত সে কখনো ভুলতে পারে না। কেন সেই রাতটি শেষবার এলো তাদের জীবনে? কেন এতগুলো রাত অবহেলা করেছিল? আফসোস ওই রাতগুলোর জন্য, যখন সে মুখ ফিরিয়ে রাখত দুটো ভালোবাসাময় চোখ তাকে ডাকা সত্ত্বেও। ওই কথাটা শোনার পরও জায়নামাজে দাঁড়াতেই যেদিন তোমার সুরমা পড়া চোখ দুটো আমার দু চোখের পাতায় ভেসে উঠেছিল, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম আমার জন্য অন্য নারী হারাম। বুঝে নিয়েছিলাম আল্লাহ তাআলা চান আমি তোমাকে স্মরণে রাখি, হৃদয়ে আঁকি, আতরের মতো গায়ে মাখি। হেসুনা সুলতানা, দিল্লুট করা কিন্তু সাংঘাতিক গুনহার কাজ, আর তুমি নির্লজ্জের মতো সেই কাজটাই করে বসে আছো। ভালোবাসা পাপ নয় ভাগ্যিস, নইলে পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষটা হতাম আমি। ভালোবাসা পুণ্য বলেই তোমাকে ভালোবেসে মনে হয় 1000 বছর ইবাদত করে ফেলেছি। শুরুটা হয়েছিল রূপনগরের একটি অবহেলিত গ্রাম ইন্দিরাপুরের যাত্রাপালায়, সময় এশার নামাজের একটু পর। ঘোড়ার খুরের শব্দে গ্রামটি মেতে উঠেছে বিকেলের পর থেকে। নানান গ্রাম থেকে পালা দেখতে মানুষজন আসছে। পালা শুরু হওয়ার একটু পরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। যাত্রাপালার একজন নারী শিল্পী আহত হয়েছেন, তাই অপ্রত্যাশিতভাবে মঞ্চের আলো নিভে গিয়েছে। দর্শক শ্রোতা হতাশ। ঠিক সেই সময় মঞ্চের আলো জ্বালিয়ে হাজির হলো সেনাপতি সাফায়েত আল মাহমুদ। জনতার উদ্দেশ্যে ভাষণ দেয় সে, সবাইকে শান্ত হতে বলে। হঠাৎ চোখ আটকে যায় জনতার ভিড়ে। সেখানে কালো বোরখা পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো কাজল কালো, তার দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। নিকাব তুলে দিয়েছে কপালের ওপর। পাশে থাকা সঙ্গীর সাথে কথা বলছে খুব গম্ভীর চেহারায়, মাঝে মধ্যে এদিক ওদিক তাকাচ্ছে। সে সৈন্যদের আদেশ দেয় মেয়েটিকে যেন ডেকে আনা হয়। সৈন্যরা মেয়েটিকে ডেকে নিয়ে আসে। মেয়েটির সঙ্গী ছিল একজন সুভাষিনী মিত্র, সে সনাতন ধর্মাবলম্বী। তারা দুজনেই এই গ্রামের মেয়ে। বোরকা পরা মেয়েটিকে ডেকে আনা হলো একটা কক্ষে। মেয়েটি সংকোচে ভুগছে, হাত কসলাচ্ছে বারবার, এদিক ওদিক তাকাচ্ছে। সৈন্যপ্রধান এসে বলল, সালাম জনাব, আমি সৈন্যপ্রধান কাশিম কারওয়ান, আপনার সাথে জরুরি কথা বলতে এসেছি। মেয়েটি চোখ ঘুরিয়ে তাকালো। সৈন্যপ্রধান পরিচয় পাওয়ার পর এক মুহূর্ত নষ্ট না করে এক নাগাড়ে বলতে শুরু করে তাদের গ্রামের অভাব অভিযোগের কথা। এক নাগাড় নগরের একজন সাধারণ নাগরিক হিসেবে সে তুলে ধরে নিজের গ্রামের দুর্দশার চিত্র, নানান সমস্যা, নিরাপত্তাহীনতা এবং শাসন ব্যবস্থার অবনতির কথা। রূপনগরের অহংকারী, অত্যাচারী এবং স্বেচ্ছাচারী সম্রাটের প্রতি তার ক্ষোভ স্পষ্ট। যে এলাকায় সে বসবাস করে সেখানে চুরি, ডাকাতি, সন্ত্রাসী আর হামলার ঘটনা নিত্যদিনের ব্যাপার। এমন এক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তার মনে ক্ষোভ জন্মানো অস্বাভাবিক নয়। তাই সৈন্যপ্রধান চুপচাপ মেয়েটিকে সমস্ত অভিযোগ মনোযোগ দিয়ে শুনে মাথা নত করে শান্ত স্বরে বলে, আপনি যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা আপনার গ্রামের জন্য কিছু করতে পারবো, এটা আমাদের প্রতিশ্রুতি। মেয়েটির চোখ জলজল করে ওঠে, কঠিন স্বরে জবাব দেয়, ইন্দিরাপুরের মানুষের জন্য কাজ করা আপনাদের দায়িত্ব।
সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে এখনও আমার কাছে সাহায্য চাইছেন? এ কেমন শাসন ব্যবস্থা? পাশ থেকে হঠাৎ একজন রক্ষী বলে ওঠে, আপনি যা চান তাই পাবেন। রূপনগরের সম্রাট আলজিবের পক্ষ থেকে এই আশ্বস্ত করে রইল। মেয়েটির ভেতরে ঝড় একটু প্রশমিত হতেই কিছুটা কোমল স্বরে বলে, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? সৈন্যপ্রধানের ইশারায় দুটি দাসী এগিয়ে এলো। তাদের হাতে রাজকীয় পোশাক আর ঝলমলে অলংকার। মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি কি করবো এসব দিয়ে? সৈন্যপ্রধান গম্ভীর স্বরে বলল, আমাদের একজন নারী শিল্পী আজ আহত হয়েছেন। আমরা চাই আপনি তার জায়গায় আজকে মঞ্চে যান। মেয়েটি বজ্রাহত হলো, স্পষ্টভাবে বলে উঠল, অসম্ভব। আমি কোনো যাত্রাপালার নাচনি অলি নই। মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করার জন্য অনেক চর্চা করতে হয়। আমার দ্বারা এইসব সম্ভব নয়। দুঃখিত জনাব। আপনি অভিনেত্রী নন সেটা আমরা জানি জনাবা, কিন্তু আমাদের পরিচালক আজ বিপদে পড়েছেন। তিনি আপনাদের সাহায্য কামনা করছেন। বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। এখানে তো অনেক মেয়ে আছে। সৈন্যপ্রধান মাথা নাড়ায়। তা আছে, তবে রানী বিন্দুবাসিনী নিখুঁত সৌন্দর্যের অধিকারিণী। কাজল মাখা চোখ, ধ্রুপদী মুখায়বব, ঠিক আপনার মতো। মেয়েটি কপাল কুঁচকে খানিকটা চুপ থাকে, তারপর হালকা হেসে বলে, ভুল বলছেন। আমার চোখে সুরমা নয় দেওয়া, কাজল নয়। সৈন্যপ্রধান হেসে বলে, সে একই কথা। এবার বলুন আপনি রাজি কিনা। কয়েক মিনিট সময় দেব, সংলাপ অভিনয় সব শিখিয়ে দেওয়া হবে। কিন্তু গ্রামে আমার বদনাম উঠে যাবে। তাকে আশ্বস্ত করে সৈন্য, আপনি নিশ্চিত থাকুন, আমরা কড়া হুঁশিয়ারি জারি করব। আর রানী বিন্দুবাসিনী সবসময় মার্জিত পোশাক পরেন, মুখ ঢেকে রাখেন। আপনার সমস্যা হওয়ার কথা নয়। মেয়েটি এবার গম্ভীর হয়ে বলে, তাহলে আমাকে ওয়াদা করতে হবে আমি যা চাই তাই পাবো। সৈন্যপ্রধান দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই পাবেন। আপনি হয়তো সম্রাট শেহজাদ সুলতান আলজিবের মহানুভবতার গল্প শোনেননি। মেয়েটি চোখ সোজা করে তাকায় তার দিকে। শুনেছি, এটাও শুনেছি তিনি ৭-৭টা বছর নগর শাসন করার পরেও দিনের আলোয় কখনো জনসাধারণের সামনে আসেন না। রাতের আধারে গ্রাম পরিদর্শন করেন। আমি বুঝি না রাতের অন্ধকারে কিভাবে একটি মানুষ দুঃখ দুর্দশা দেখতে আসেন, নাকি জনসাধারণের তোপের মুখে পড়ার ভয়ে রাতের আধারে নগরে ঘুরে বেড়ান। সৈন্যপ্রধান একটু অপ্রস্তুত হয়ে পড়ে, ব্যস্ত ভঙ্গিতে বলে, না না, আপনার ধারণা ভুল। আচ্ছা বেশ, সে কথা পরে হবে, আগে আমাদের কথাটা শুনুন। আমাদের হাতে সময় কম, তাই দ্রুত আপনার মতামত জানতে চাচ্ছি। আমার সাথে কে ওয়াদা করবে? পেছন থেকে গম্ভীর ভারী কণ্ঠে ভেসে এলো, স্বয়ং সম্রাট আলজিব। সে ধীরে ঘাড় ফিরিয়ে তাকায়। তার সামনে এসে দাঁড়ায় এক সুঠামদেহী পুরুষ। গম্ভীর চোখে তাকিয়ে বলে, আমি সেনাপতি সাফায়েত আল মাহমুদ, সম্রাট আলজিবের ঘনিষ্ঠতম সঙ্গী। আপনি প্রস্তুত হয়ে নিন, আমরা আপনাকে মূল্য দিয়ে সন্তুষ্ট করব। আপনি যা চাইবেন তাই পাবেন, তবে আপনার কাজের যোগ্য মূল্য অনুযায়ী। মেয়েটি ধীর কণ্ঠে বলে, আগে দেখতে হবে কাজটা আদৌ আমি পারি কিনা, তারপরে না হয় আমার চাওয়াগুলোর কথা বলবো। সৈন্যপ্রধান বলল, কাজটা আপনাকে ভালোভাবেই পারতে হবে। এই মুহূর্তে বিকল্প কারোর নাম আমাদের তালিকায় নেই। মেয়েটি হাসে, তাতে আত্মবিশ্বাস আর বিদ্রুপ। আমি কোনো জাত অভিনেত্রী নই জনাব। সাফায়েত আল মাহমুদ কড়া স্বরে বলল, তবু আপনাকে পারতেই হবে। পরিস্থিতি আপনার হাতে দায়িত্ব তুলে দিয়েছে। আমি শুধু চেষ্টা করতে পারি, না পারলে আমি দায়ী নই। মেয়েটিকে নিয়ে যাওয়া হলো সাজকক্ষে। তার শরীরে পরানো হলো রানী বিন্দুবাসিনীর সাজ, রাজকীয় শাড়ি, গলায় ভারী অলংকার, চোখে কায়দা করে টানা কাজল। সংলাপ মুখস্থ করিয়ে দেওয়া হলো ভালোভাবে। তারপরে শুরু হলো অভিনয় প্রস্তুতি। তার লজ্জা, সংকোচ, জড়তা কমতে একটু সময় লাগলেও অদ্ভুত বিষয়ে তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে তা সে সহজেই আয়ত্ত করতে পেরেছে। শেষবারের মতো মেয়েটিকে যাচাই করা হলো। তাকে বলা হলো, এবার রাজা জাহাঙ্গীর জেব নিজে আসবেন, আপনাকে এবার তার সঙ্গে অভিনয়টা করতে হবে। মেয়েটি হাত তুলে দেওয়া হলো একটি ভারী তলোয়ার। আয়নার সামনে দাঁড়িয়ে তলোয়ারটি কোনাকুনি রেখে কঠোরভাবে সে জানালো, আমি প্রস্তুত। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ সামনের দুয়ার খুলে গেল ধীরে ধীরে। দুপাশে দাঁড়িয়ে থাকা সৈন্যদের সামনে পথ চিরে একজন সুদর্শন পুরুষ এগিয়ে আসতে লাগলেন। পরনে রাজকীয় পোশাক, চলনে বলনে অভিজাত দম্ভ, গর্ভ, চোখে মুখে প্রবল আত্মবিশ্বাস।
চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই মাথা নিচু করে কুর্নিশ জানালো। মেয়েটি কপাল কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সৈন্যদের অনুগত দেখে সে নিশ্চিত হলো এই মানুষটি রাজা জাহাঙ্গীরজেব। সে ঝট করে হাতে তলোয়ার তুলে সামনে গিয়ে দাঁড়ালো, সোজা রাজার পথ আটকালো। অথচ আশপাশে হইচই পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু রাজা এক হাতে তুলে সবাইকে থামিয়ে দিল। তীক্ষ্ণ চোখে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি ধীরে ধীরে নিকাব সরিয়ে তার চোখের সামনে নিজেকে উন্মুক্ত করল। গলার কাছে ঘেঁষে তলোয়ার ঠেকিয়ে রুদ্ধ ক্রোধে দাঁত চেপে বলল, রাজা যখন ধোঁকা দিতে থাকে তখন প্রজারা তলোয়ার চালাতে শিখে যায়। এই মানুষদের সামনে দাঁড়িয়ে রানী বিন্দুবাসিনী আপনার প্রাণনাশিনী হতে চায়। স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন মহারাজ, নাকি রণঘণ্টা বাজবে আবারও? রাজা জাহাঙ্গীরজেবে মন কাড়া হাসি ঝরালো ঠোঁটে। অবিচল সুরে বলল, ভালোবাসার কাছে আত্মসমর্পণ সম্মানের, আর ছলনার কাছে অপমানের। বলেই কোমর থেকে নিজের খঞ্জর বের করে এক ঝলকে ঠেকিয়ে দিল মেয়েটির তলোয়ার। উফ, তলোয়ারটা কি ভারী! মেয়েটার সংলাপ ভুলে যাওয়ায় এই অজুহাতে তলোয়ার ফেলে দিল নিচে। একজন দাসী এসে তাকে সরিয়ে নিয়ে গেল রাজার সামনে থেকে। সৈন্যপ্রধান ছুটে এসে রাজা জাহাঙ্গীরজেবের উদ্দেশ্যে বলল, জনাব, আপনি এখানে? আমাদের কাজ হয়ে গেছে, আপনার এখানে আসার প্রয়োজন ছিল না। মেয়েটি পাশ থেকে বলে উঠল, সংলাপ মনে পড়ছে না, রাজা জাহাঙ্গীরজেব। সেনাপ্রধান হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে মেয়েটিকে বলল, সামনে এগোবেন না, ইনি রাজা জাহাঙ্গীরজেব নন। মেয়েটির কপালে ভাঁজ পড়ে, কণ্ঠে বিস্ময়। তাহলে কে? সেনাপতি গম্ভীর গলায় বলল, সম্রাট শেহজাদ সুলতান আলজেব, রূপনগরের শাসক। চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল মেয়েটির। কপাল কুঁচকে তাকিয়ে রইল সামনের দিকে। এ কি করে সম্ভব? সম্রাট আলজেব তখন পাশের টেবিলে রাখা চর্মপত্রের উপর ঝুঁকে পড়েছে, হাতের উপর কলম, কপালে চিন্তার রেখা। কয়েকজন অফিসার শিল্পী কিছু নির্দেশ দিয়ে বিদায় জানাচ্ছে। চিত্রকররা মাথা নুয়ে সম্মান জানিয়ে বেরিয়ে যেতে লাগলো। কাজ শেষে সম্রাটও বেরিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ তার দিকে ফিরে শীতল দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণায় সেই বিখ্যাত রাজকীয় হাসিটা ঝুলিয়ে মৃদু গলায় বলল, অভিনয়টা কিন্তু দারুণ। মেয়েটি বাকরুদ্ধ, শরীর জমে গেল, ঠোঁট কেঁপছে। সে চোখ মেলে তাকিয়ে থাকে। ইনি সম্রাট শেহজাদ সুলতান আলজেব, রূপনগরের মহামতি সম্রাট। দেখে তো মনে হয় না তিনি অত্যাচারী, অহংকারী, স্বেচ্ছাচারী শাসক। সম্রাট আলজেব যেতেই হঠাৎ থমকে দাঁড়ায়, আবারও মেয়েটির দিকে ফিরে তাকায়। ডান ভুরুটা হালকা করে তুলে জানতে চায়, নাম কি? মেয়েটি নিকাব নামিয়ে বলে দেয়, রূপাঞ্জনা সুলেমান। যাত্রাপালার কাজ শেষ। প্রায় 20 বারেরও বেশি সময় অভিনয় চর্চা করলো সে। তারপর মঞ্চে নিয়ে যাওয়া হলো। মঞ্চের প্রথম দিকে একটু জড়তা ছিল তার। অঙ্গভঙ্গি করার সময় সংকোচ, জিভে জড়তা, ভুলও হচ্ছিল মাঝে মাঝে, কিন্তু সে হাল ছাড়ল না। ধৈর্য ধরে অভিনয় চালিয়ে গেল। শেষমেশ দর্শকের হাততালির শব্দে মঞ্চের আলো নিভে গেল। পালা শেষে সাজসজ্জা সরিয়ে নেওয়ার পর সৈন্যরা প্রধান তাকে ডেকে বলল, এবার আপনার চাওয়া বলুন। রূপাঞ্জনা সৈন্যপ্রধানের দিকে অল্প হেসে বলল, এখন না, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় তখন চেয়ে নেব, অবশ্যই জানাবো। তবে আপনার সম্মানই নিয়ে যান। বলে হাতে একটা পয়সার থলি ধরিয়ে দিল। রূপাঞ্জনা হালকা হাসি দিয়ে থলিটা নিয়ে বেরিয়ে যেতেই সুভাকে যাত্রাপালাকে ঘিরে অসংখ্য দোকানপাট বসেছে। সে দাদিমার জন্য রান্নাঘরে কিছু জিনিসপত্র কিনে নিল, তারপর নিজের জন্য কিছু। শোভাকেও তার পছন্দের কিছু জিনিস কিনে দিল। তারপর দুজন রাস্তায় এসে পড়ল। গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। রূপাঞ্জনার পাড়ার এক চাচা, রহিম চাচাও গাড়িতে খুঁজছে। দাদিমা রহিম চাচার সঙ্গে রূপাকে পাঠিয়েছিলেন পালা দেখতে। রহিম চাচা এতক্ষণ ছিল না, কোথায় যেন বসে অপেক্ষা করছিল। পালা শেষে এলো তাদের নিয়ে যেতে। অনেকগুলো ঘোড়ার গাড়ি সারি সারি করে ছুটে আসছে রাস্তা ধরে। স্বর্ণপুরের মানুষজন চলে যাচ্ছে নিশ্চয়ই। হঠাৎ ভীষণ শব্দ তুলে অনেকগুলো ঘোড়ার গাড়ি ছুটে এসে থামলো তাদের পাশে। নুপুরের শব্দ তুলে নেমে এলো কয়েকটি মেয়ে। রূপাঞ্জনা কপাল কুঁচকে তাকালো। 3টে অসম্ভব সুন্দরী মেয়েকে দেখা গেল। রাজকীয় পোশাকে মোড়ানো তারা। সবার পরনে ভারী সিল্কের কাফতান, বুকে ও কাঁধের অংশে জারদোসি নকশা, কোমরে বেল্ট,
মাথায় তাজপাশা, কাফতানের ওপর পরা রেশম চাদরটি হাঁটার সময় পেছনে উঠছে। দেখে মনে হচ্ছে তারা সুলতান পরিবারের কেউ। রূপাঞ্জনা সালাম দিতেই গালে টোল পরা একটা মেয়ে হাসি মুখে এগিয়ে এসে বলল, ওয়ালাইকুম আসসালাম। রূপাঞ্জনা সুলেমান, তোমার অভিনয় কিন্তু ভালো, তুমি চাইলে ভালো অভিনেত্রী হতে পারো। আমার তোমার অভিনয় খুব ভালো লেগেছে, তুমি বিন্দুবাসিনীকে খুব সহজে আয়ত্ত করতে পেরেছ। শুভা রূপাঞ্জনার দিকে তাকালো। রূপাঞ্জনা বলল, আপনাকে তো চিনলাম না সাহেবা। মেয়েটি হেসে বলল, আমরা রূপনগরের স্বর্ণপুর থেকে এসেছি, সম্রাট আলজেবের সাথে। তোমার চোখ দুটো মারাত্মক সুন্দর। রূপাঞ্জনার কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। মেয়েটি হাসল, নিজেদের পরিচয় করালো, বলল, আমি সাইয়েদার তটিনী মাহমুদা, পাশে আছে আমার মেজ বোন সাইয়েদা শবনম মাহমুদা, আর তার পাশে আছে আমার ছোট বোন সাইয়েদা আয়েশা মাহমুদা। সেনাপতি সাফায়েত আল মাহমুদের বোন আমরা। তুমি আমাদের স্বর্ণপুরে এলে অবশ্যই সুলতান মহলে যাবে। সেনাপতির অনুমতি আছে বলে তোমাকে সৈন্যরা প্রবেশের অনুমতি দেবে। রূপাঞ্জনা মাথা দুলিয়ে বলল, ইনশাল্লাহ একদিন পুরো রূপনগর ঘোরার সৌভাগ্য হবে, সেদিন সুলতান মহল দেখারও সৌভাগ্য হতে পারে। তবে আজ আসি, আমাদের একদিন দেখা হোক। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। নুপুরের শব্দ তুলে মেয়ে তিনটি ঘোড়ার গাড়িতে গিয়ে বসলো। পর্দা টেনে দেওয়া হলো। আবারও টকবগিয়ে ছুটে চলল তাদের ঘোড়ার গাড়ি। শুভা মুগ্ধ কণ্ঠে বলল, অপা, এগুলো তো এক একটা পরী। রূপাঞ্জনার অন্য নাম অপরূপা। দাদিমা আর পাড়াপড়শিরা তাকে অপা বলে ডাকে। রূপাঞ্জনা নামটা তাকে দিয়েছিল তার বাবা সৈনিক আবদুল্লাহ সুলেমান, আর নামটা দিতে বলেছিলেন তৎকালীন স্বয়ং সম্রাট সলিমুল্লাহ সুলতান। এমনকি শিশুকন্যা রূপাঞ্জনার উপহার হিসেবে তিনি একটি রূপোর ধনুকও পাঠান। বাবা আবদুল্লাহ সুলেমান তার জন্মের কিছুদিন পর যুদ্ধে মারা যান। দাদিমা তার নাম পাল্টে রাখেন অপরূপা। তিনি কখনো চাননি যার জন্য যুদ্ধে গিয়ে সন্তান শহীদ হয়েছে তার দেওয়া নামেই নাতনিকে সবাই চিনুক। ফুটফুটে কন্যা সন্তানের চেহারার সাথে মিল রেখে তাই তিনি নাম রাখলেন অপরূপা। কিন্তু সে নিজেকে রূপাঞ্জনা নামে পরিচয় করাতে বেশি ভালোবাসে, বিশেষ করে বহিরাগতদের সামনে। রূপাঞ্জনা ঘোড়ার গাড়িগুলোর দিকে চেয়ে রইল। বলল, রূপনগরের কন্যারা মাশাল্লাহ। শুভা বলল, তা ঠিক বলেছিস। প্রায় অনেকক্ষণ পর একটা ভ্যান গাড়ি এসে থামলো তাদের সামনে। চালক গলা বাড়িয়ে বলল, কই যাইবা? রহিম মিয়া বলল, ফুলবাড়ি। যাইবা? যাব, একজন 5 পয়সা করে দেওয়া লাগবে। শুভা বলল, 3 জন 10 পয়সা দেব, অত টাকা নাই। আচ্ছা, উঠে পড়ো। তারা গাড়ির সামনে গিয়ে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো, জলাকীর্ণ পর্বতের মধ্যিখান দিয়ে বয়ে চলা সরু রাস্তা দিয়ে। শুভা রূপাঞ্জনাকে ফিসফিস করে বলল, আমি এখনো সম্রাট আলজেবের চেহারাটা ভুলতে পারছি না। কি চেহারা! এর জন্যই বুঝি তিনি রাতের আধারে নগর পরিদর্শনে বের হন, যাতে কারো নজর না লাগে। বলেই সে হেসে উঠল। রূপাঞ্জনার চোখে ভাসল রাজকীয় হাসিটা, আর অভিনয়টা কিন্তু দারুণ, বলার ভঙ্গিটা। রাজপুরুষদের সবকিছুই বোধ হয় এমন রাজকীয় হয়। তখনই রহিম মিয়া খেকিয়ে উঠে বলল, ওই গাড়ি হুন্দিয়া নিয়ে যাস? আমগো বাড়ির পথ তো ওই দিক্কা, জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি ঢুকাস কেন? চালক কোনো কথা বলল না। গাড়ির ভেতরে গতি বাড়িয়ে লুঙ্গির গোছ থেকে একটা ধারালো ছুরি বের করে বলল, চুপচাপ গাড়ি থেকে নেমে পড়, শব্দ করলে মারা পড়বি। রূপাঞ্জনার শুভা আটকে উঠল। রহিম মিয়া চেঁচিয়ে উঠতে যাবে, ঠিক তখনই গাড়ি থেকে এক লাফ দিয়ে নেমে পড়ল লোকটা। রুমাল বের করে তার নাকে চেপে দিয়ে এক লাথি মেরে ফেলে দিল জঙ্গলে। গাড়ি ঢুকিয়ে ফেলল। রূপাঞ্জনার শুভা গাড়ি থেকে পড়তে গিয়ে ততক্ষণে রূপাঞ্জনা গলা চেঁচিয়ে বলল, কে তুমি? এদিকে শুভা ছুটে গিয়ে লোকটার চুল ধরে দুরুমধারাম বসিয়ে দিল। লোকটা চিৎকার দিতেই রূপাঞ্জনার শুভা চট করে লাফ দিয়ে ছুটল দিক বিদিক না ভেবে। নিকাব তুলে রূপাঞ্জনা ঘন ঘন দম ফেলল। শুভা ভয়ে কেঁদেই দিল। রূপাঞ্জনা বলল, রাস্তায় উঠতে হবে আমাদের, কাদার সময় না এটা শুভি, দৌড়া। পেছনে দানবটির পদধ্বনি ভেসে আসছে। ভয়ে রূপাঞ্জনার গলা শুকিয়ে এসেছে, সে আর দম নিতে পারছে না, মস্তিষ্ক কাজ করছে না, পাটা চলছে না, দম বন্ধ হয়ে আসছে। মুখ থুবড়ে পড়ে গেল শুভা। রূপাঞ্জনা কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়তেই দেখে শুভা নেই। শুভা গগন বিদারক চিৎকার ভেসে আসছে।
রূপাঞ্জনার চোখ ঝাপসা হয়ে আসে। চেঁচিয়ে উঠে ডাকে, শুভি, তুই কোথায়? শুভা ডাকলো, এখানে, আমাকে নিয়ে যা, ভয় করছে আমার। সাথে সাথে মুখ চেপে ধরায় তার গোঙানির শব্দ শোনা গেল। রূপাঞ্জনা সেই পথ পুনরায় যেতে তার পেছনে হারিকেন নিয়ে একটা লোক এগিয়ে এলো। গম্ভীর স্বরে বলল, কে? রূপাঞ্জনা চমকে গিয়ে ফিরল, চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাদের, আমি কি ক্ষতি করেছি তোমাদের? কে তুমি? ব্যক্তিটি শান্ত কণ্ঠে বলে উঠল, আমি মোহাম্মদ রোস্তম, ভয় পাবে না। লোকটা এগিয়ে আসতে লাগলো হারিকেন হাতে। রূপাঞ্জনা পিছিয়ে বলল, কে আপনি? ডাকাত? চোর? আমি মানুষ, আপনাকে সাহায্য করতে এসেছি। শুভা অবচেতন অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলের হলুদাভাব ঘাস বিছানো শক্ত মাটির ওপর। রোস্তম নামক লোকটার সাথে ধস্তাধস্তি চলছে চালকটির। হাতাহাতি দেখে মনে হচ্ছে রুস্তমই পরাজিত হবে। রূপাঞ্জনা শুভার কাছে ছুটে গিয়ে শুভার মাথায় তার কোলে ওপর নিল, কম্পিত গলায় ডাকল, এই শুভি, ওঠ, তোর কিচ্ছু হয়নি। শুভি, চোখ খোল। রুস্তম দূরে ছিটকে পড়ল। রূপাঞ্জনা কেঁপে উঠল। শুভাকে টানতে টানতে বড় একটা গাছের পেছনে নিয়ে গিয়ে প্রবল ধাক্কা দিয়ে হাওমাও শব্দে কেঁদে উঠল শুভা। রূপাঞ্জনা তার গায়ের ওড়না জড়িয়ে দিল, বলল, কিচ্ছু হয়নি তোর, কাঁদিস না। ওই লোকটা আমাদের সাহায্য করছে, আমাদের ওনাকে সাহায্য করা দরকার। শুভা পরিস্থিতি বোঝার চেষ্টা করল। রুস্তম একটা চারা গাছ তুলে নিয়ে ধুমধাম পিঠের ওপর দিতেই চালকটি গর্জন তুলে চেঁচাচ্ছে। বানর বনের প্রকাণ্ড গাছগুলোর ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো জমিয়ে এসে গড়াগড়ি খাচ্ছে। দূরে একটা হারিকেন পড়ে আছে। রূপাঞ্জনা দৌড়ে গিয়ে হারিকেনটা তুলল। গাড়ির চালকের দিকে ছুঁড়ে মারতেই সেটি গিয়ে পড়ল রুস্তমের কপালে। রূপাঞ্জনা আটকে উঠল। রুস্তম তখন দানবটিকে পেটাচ্ছিল। কপালে হারিকেন পড়ায় সে কপালে হাত দিতেই চালকটি ছাড়া পেয়ে কোমরের কোনো মতে লুঙ্গি জড়িয়ে পালিয়ে গেল। রুস্তম কপালে হাত দিয়ে বসে পড়ল। রূপাঞ্জনার সভা ছুটে গেল। রুস্তমকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? আমি দুঃখিত, আমি আপনাকে আঘাত করতে চাইনি, ওই লোকটাকে মারতে চেয়েছি, কি যে হয়ে গেল শুনছেন? ব্যথায় টনটন করছে কপালটা। রুস্তম কপাল থেকে হাত সরিয়ে চোখ তুলে তাকালো। আহত স্বরে বলল, আমি আপনাদের সাহায্য করলাম আর আপনি আমাকে মারলেন। রূপাঞ্জনা অনুতপ্ত হয়ে বলল, বললাম তো আমি খেয়াল করিনি, আপনি একটু কষ্ট করে উঠুন দয়া করে, আমরা রাস্তায় উঠতে পারলে কোথাও হতে পানি জোগাড় করব। আপনার এই উপকার কোনোদিন ভুলব না, আপনি না থাকলে আজ যে কি হতো। রুস্তম কষ্টে সৃষ্টে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শুভা নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি, এভাবে বলার কিছু নেই, মানুষ মানুষের জন্য। রূপাঞ্জনা পায়ে আঘাত পেয়েছে দৌড়ানোর সময়, ব্যথা ক্রমশ বাড়ছে। শুভাও তার ভয় ভার শোয়ার মতো অবস্থায় নেই। তারপরে দুজন দুজনের হাতে ভর রেখে রুস্তমের পিছে জঙ্গলের প্রবেশ দ্বারে চলে এলো। সেখানে রহিম মিয়াকে কোথাও দেখতে পেল না। রূপাঞ্জনা বলল, রহিম চাচা তো কোথায় গেল? এখানেই তো ফেলে দেওয়া হয়েছিল ওনাকে। রুস্তম বলল, আপনি নিশ্চিত এখানেই? জি এখানেই। রুস্তম তন্ন তন্ন করে খুঁজল, রহিম মিয়াকে কোথাও পাওয়া গেল না। রূপাঞ্জনা সঙ্গীত হয়ে বলল, চাচা আবার কোথায় গেল? রুস্তম লোকটা তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবেন না, আমার মনে হয় উনি পালিয়েছেন। পালিয়েছেন? পালাতেই পারে, প্রাণের মায়া কার না আছে। প্রাণের মায়ায় হয়তো জঙ্গলের ভেতর যায়নি। আপনার প্রাণের মায়া নেই? লোকটা হেসে উঠল। রূপাঞ্জনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়ে বলল, যাদের একুলে উকুলে কেউ নেই তাদের প্রাণের মায়া থাকে না। রূপাঞ্জনা শুভাকে নিয়ে লোকটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী মনে প্রশ্ন করল, কেউ নেই? না। রূপাঞ্জনা চুপ করে রইল বাকিটা পথ। লোকটার জন্য মায়া লাগলো বোধ হয়। এই পৃথিবীতে তার মতো একা মানুষ আরও আছে, তবে দাদিজান ছাড়া সে তো একাই। তারা রাস্তায় উঠতে রুস্তম বলল, আপনাদের একটা গাড়িতে তুলে দিলে হবে? রূপাঞ্জনা গাড়ির কথা শুনে ভরকে গেল। উত্তর না পেয়ে রুস্তম হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসবো আমি। আপনি কোথায় থাকেন? আমি থাকি আকাশের নিচে জমিনের ওপর। রূপাঞ্জনা জোর গলায় বলল, বলুন না, এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। রুস্তম হাঁটতে হাঁটতে বলল, আমি পলাশপুর থেকে এসেছি ব্যবসায়িক কাজে। আমার কাঁচামালের ব্যবসা। পলাশপুর, মেহেরপুর আর ইন্দিরাপুরে বেশিরভাগ যাতায়াত হয়। এখান থেকে কোথায় যাবেন? আমার এক বন্ধুর বাড়ি যাব।
ওখানে রাতের খাবারের আয়োজন হয়েছে। পালা দেখে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে ফিরছিলাম, হঠাৎ জঙ্গলে মেলি কণ্ঠ শুনে ছুটে এলাম। শুভা বলল, আজ আমাদের বাড়িতে চলুন। আপনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, একটু আপ্যায়ন করতে পারলে খুব খুশি হব। না, অন্য একদিন। এই থামো। গরু গাড়িওয়ালা চলে যাচ্ছিল। রুস্তম ডাকে থেমে যায়। চালককে শুভা চেনে। বলো, সোনাই কাকু না? হ্যাঁ। এত রাতে কই গেছিলি? শুভা একলাভে গাড়িতে উঠে বলল, বাড়ি নিয়ে যাও, পয়সা বাড়িয়ে দেব। এই অপা ওঠ। রূপাঞ্জনা গরু গাড়িতে উঠে যাবে, ঠিক তখনই রুস্তমের দিকে তাকালো। এতক্ষণ লোকটাকে সে ভালো করে খেয়াল করেনি, তবে চাঁদের ক্ষীণ আলোয় শ্যামকালো লোকটা দেখতে বেশ ভদ্রলোক আর ভালো মানুষ মনে হচ্ছে। রুস্তম হেসে উঠল। ভালোই তো, আমার আর গিয়ে এগোনোর প্রয়োজন পড়বে না। উঠে পড়ুন। রূপাঞ্জনা তার কথায় গাড়িতে উঠে বসল। আবারও গলা বাড়িয়ে উকি দিয়ে বলল, আপনাকে আবারও ধন্যবাদ। আজকে ঘর থেকে বেরোনোর পর থেকেই বিপদে পড়ছি। রুস্তম ফুলে যাওয়া কপালের অংশে হাত ডলে ডলে বলল, সাবধানে যাবেন। বলা যায় না, সুন্দর মানুষদের পথে ঘাটে অসংখ্য বিপদ। আমরা সুন্দর মানুষ কি করে বুঝে? বাকিটা বলতে বলতে রূপাঞ্জনা চট করে নিকাব নামিয়ে আনতে যাবে, তখনই রুস্তম হাসতে হাসতে বলল, আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে। গরু গাড়িটা চলতে শুরু করলো। রূপাঞ্জনা গলা বাড়িয়ে পেছনে তাকিয়ে বলল, দেখা তো হবে, কি করে বুঝলেন? রুস্তম কপালে মালিশ করতে করতে বলল, মলম নিতে যাব। রূপাঞ্জনা হেসে সামনে ফিরে গেল। গাড়ি কিছু দূর যেতেই রূপাঞ্জনা আবারও ফিরল। লোকটার সাথে চোখাচোখি হতেই দ্রুত সামনে ফিরে গেল। শুভা হাত খামচে ধরল। শুভা বলল, কি হলো? রূপাঞ্জনা হাত সরিয়ে নিয়ে বলল, ইস, ব্যথা পেয়েছি। শুভা তার দিকে খেপাতের দৃষ্টিতে চেয়ে রইল। রূপাঞ্জনা হাসলো তা দেখে। বাড়ি ফিরে দাদিমার কাছে বকুনি ঝুকুনি খেল রূপাঞ্জনা। দাদিকে পাড়াপড়শিরা সব বলে দিয়েছে। দাদিমা তাকে ঘরে বেঁধে বাইরে দাঁড় করিয়ে বলল, তোমার পা কেটে বসিয়ে রাখবো আমি, এতিম মেয়েদের এত উঠতে নাই। আবারও সেই একই কথা, সে এতিম, তাতে কি? এতিমদের সকাল্লাদ নেই। এদিকে রহিম চাচাও উধাও। 2-3 সপ্তাহ চলে গেল, রহিম চাচা বাড়ি ফিরল না। রূপাঞ্জনা ভাবছে রহিম চাচার সাহায্যে সে দাদিমার বকুনি থেকে বাঁচতে পারবে, কিন্তু তার হলো কই। চাচি রোজ দাদিমার কাছে কান ভারী করতে আসে। আপনার নাতনি পরপুরুষের গায়ে ঢলে পড়েছিল মঞ্চে হাজার হাজার মানুষের সামনে, তাকে শেষমেশ যাত্রাপালায় বিক্রি করে দিলেন। রূপাঞ্জনা জানালা দিয়ে মুখ বের করে বলল, তোমার মুখে এত মধুর কথা মানাচ্ছে না চাচিজি। ঢলে পড়েছি নয়, বলো শুয়ে পড়েছি। দাদিমা চিৎকার দিয়ে বললেন, অপা, তোমার মুখ সেলাই করে দেব আমি। রূপাঞ্জনা অভিমানী হয়ে বলল, সেটা তুমি বেশ পারবে, সেলাই পণ্ডিতের বউ বলে কথা। চুল ছিঁড়ব আমি তোমার। আমার চুল অনেক মজবুত, এত সহজে ছেড়ে না। বরং তোমার চুলগুলো ছেঁড়ার চেষ্টা করছে, তার কথায় কান পেঁচানো বন্ধ করো। চাচি চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তওবা তওবা, আল্লাহ মাফ করুক। রূপাঞ্জনা হাসতে হাসতে বলল, তোমাকে আল্লাহ এত সহজে মাফ করবে না চাচিজি, কারণ তওবা করার নিয়ম আছে। তওবা করে আবার একই কাজ করলে সেই তওবা কবুল হয় না। যাত্রাপালায় এসে আল্লাহ আল্লাহ ভাবছো নিজেকে? যাত্রাপালায় নেচেছি বলে আল্লাহকে ডাকতে পারবো না, তা কোথায় লেখা আছে? আমার আল্লাহ জানে আমি কি করেছি কি করিনি। আমি তওবা করেছি, আর কোনোদিন যাত্রাপালার মঞ্চে দাঁড়াবো না। আর আমার তো আবার জোর আছে, তোমার মতো নই, নিশ্চিন্তে থাকো। দাদিমা ধমকালেন, অপা, তুমি আজকাল তর্ক শিখেছ। রূপাঞ্জনা কাতর চোখে তাকালো। আর কদিন তুমি আমাকে এভাবে বেঁধে রাখবে? যতদিন তুমি কথা না দাও যে তুমি আর কখনো বাড়ির বাইরে যাবে না। রূপাঞ্জনা চুপ করে রইল, মুখ ভার করে বসে রইল ঘরের কোণায়। হানগুলি হাওয়ায় থেমে চৈত্র দাবদাহ যখন শুরু হলো, ঠিক সেই সময়কার এক গধূলি বিকেলে আবারও দেখা হবে বলা সেই রুস্তম নামক আগন্তুকের সাথে হঠাৎ রূপাঞ্জনার দেখা হলো। রূপাঞ্জনা মেলা থেকে বেলা পড়তে বাড়ি ফিরছিল শুভার সাথে। প্রতিমুহূর্তে রুস্তমের সাথে দেখা হতে যেতেই একে অপরকে চিনতে তাদের খুব বেশি অসুবিধা হলো না। রুস্তমের হাতে একটি মাটির হাঁড়ি। রূপাঞ্জনা তার শুভাকে বিস্ময়িত হয়ে তাকাতে দেখে চমকে হেসে বলল, বাড়ি ফিরতে এত দেরি? রূপাঞ্জনা অবাক হয়ে বলল, আরে আপনি কেমন আছেন এই পথে হঠাৎ? হ্যাঁ, এই গ্রামে আসছি 4 দিন হলো।
শুভার সাথে আমার গত পরশু দেখা হয়েছিল বাজারে। রূপাঞ্জনা শুভার দিকে অবাক হয়ে তাকালো। শুভা মুচকি হাসলো। তার মুচকি হাসিতে সবকটা জবাব পেয়ে গেল রূপাঞ্জনা। বলল, মিষ্টি হাড়ি নিয়ে ঘুরছেন দেখছি। হ্যাঁ, হাড়িটা যার জন্য এনেছি তার হাতে গেলে শাস্তি, বলেই তার দিকে বাড়িয়ে দিল। রূপাঞ্জনা অবাক হয়ে শুভার দিকে তাকালো, হেসে ফেলে বলল, আমি মিষ্টি দিয়ে কি করব? রুস্তম জানতে চাইল, মিষ্টি কি করে শুভা? শুভা হেসে বলল, খায়। রূপাঞ্জনার অবাক কণ্ঠে জানতে চাইল, আপনি ওর নামও জানেন? জি, আমি আপনার নামটাও জানি। শুভা মিটমিটি হেসে বলল, আচ্ছা মিষ্টি খাবো না? রুস্তম হাড়ি তার হাতে তুলে দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই। মিষ্টি হাড়ি থেকে মিষ্টি তুলে শুভা খেয়ে মাথা নেড়ে বলল, দারুণ রে, মজা রে অপা। আমি ধন্য, আরও ধন্য হব অপাও যদি এটা খায়। শুভা খেতে খেতে বলল, দারুণ দারুণ। রূপাঞ্জনা তাকে গুঁতো দিয়ে বলল, কি দারুণ? মিষ্টি আর অপা ডাক দুটোই দারুণ। রুস্তম হাসল। রূপাঞ্জনা একটা মিষ্টি নিল। রুস্তম বলল, হাঁড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে বয়ে চলেছি, এবার সেটা আপনাদের নিয়ে যেতে হবে। শুভা গোগরা সে দুটো তিনটে মিষ্টি খেয়ে নিয়ে বলল, এগুলো তুই তোর দাদির জন্য নিয়ে যা, আমার বাড়িতে সব মিষ্টি পেটুক, এসব এক থাবায় গিলে খেয়ে নেবে। রূপাঞ্জনা রুস্তমের দিকে তাকালো। হঠাৎ চোখাচোখি হতেই বেশ অস্বস্তিতে পড়ে গেল সে। চোখ নামিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বাড়িতে আসুন না, দাদিজানের সাথে পরিচয় করিয়ে দেব। না, শুনেছি দাদিজান অনেক কড়া, অন্য একদিন যাব। রূপাঞ্জনা লজ্জায় পড়ে গেল। শুভা এসবও বলেছে, বজ্জাত মেয়ে। আমি আসি অপা, অন্য একদিন দেখা হবে হুট করে। রূপাঞ্জনা মৃদু হাসল। পিছু ডেকে বলল, আপনার সম্বন্ধে তো কিছুই জানলাম না। রুস্তম ঘাড় পিড়িয়ে তাকালো। বলল, আমি রহমান রুস্তম, এর বাইরে কোনো পরিচয় নেই। আমি ব্যতীত আমার কেউ নেই। রূপাঞ্জনার মন খারাপ হলো। সে একটু এগিয়ে গিয়ে বলল, হুট করে যদি আপনাকে দরকার হয় তখন কোথায় পাবো? রুস্তম থেমে যায়। স্মরণ করলেই আমি চোখের সামনে হাজির হব। রূপাঞ্জনা দেখে হেসে চোখ ফিরে গেল। শুভা চোখ শুরু করে তাকিয়ে বলল, তোর ফর্সা গলা আজকাল লাল হচ্ছে কেন রে? রূপাঞ্জনা চমকে ওঠে, তারপরে হনহনিয়ে হেঁটে চলে যায়। শুভা অট্টহাসিতে ফেটে পড়ে। আচ্ছা, এই ছিল প্রিয় বেগম পর্ব 1, লেখিকা প্রিমা ফারহানা। যতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত। এই গল্পটা শেষ হলে এই গল্পের বইটা গিফট করে দিব, সেটা অনেক আগে বলছিলাম আমি, তো সেরকমই থাকবে। এই গল্পটা শেষ হয়ে গেলে বইটা আমি গিফট করে দেবো ইনশাল্লাহ। তাই সম্পূর্ণ গল্প শুনতে থাকুন, আমার সঙ্গেই থাকুন, আমার পাশেই থাকুন। আজকে আসছি, আল্লাহ হাফিজ।